জগন্নাথ দেবের পেছনে কেন গণেশকে রাখা হয়? জয় শ্রী গুরুদেব, জয় শ্রীল প্রভুপাদ। এক সময় গঙ্গ রাজবংশের রাজা পুরুষোত্তম দেব উড়িষ্যা প্রদেশ শাসন করতেন। তিনি জগন্নাথ দেবের এক মহান ভক্ত ছিলেন। তিনি মনে করতেন যে সব কিছুর মালিক হচ্ছেন শ্রী জগন্নাথ দেব এবং এই রাজ্যের প্রকৃত শাসক হলেন তিনি। এজন্য তিনি জগন্নাথ দেবকেই সমস্ত কিছুর প্রকৃত মালিক বলেই মনে করতেন এবং তিনি ছিলেন একজন একনিষ্ঠ জগন্নাথের ভক্ত। এক সময় তিনি দক্ষিণ ভারত ভ্রমণ করতে গেলেন এবং সেখানে কাঞ্চি নামে এক রাজ্যে উপনীত হয়ে তার রাজধানীর মধ্যে বাগানে তার শিবির স্থাপন করলেন এবং একদিন কাঞ্চি রাজকন্যা পদ্মাবতীর সঙ্গে তার সাক্ষাৎ হলো। উভয়ে পরস্পরকে পছন্দ করলেন। তারপর একদিন রাজা পুরুষোত্তম দেবকে কাঞ্চির রাজা আমন্ত্রণ করলেন। রাজা পুরুষোত্তম দেব সেই আমন্ত্রণ সাদরে গ্রহণ করলেন এবং কাঞ্চির রাজা ও রানী পুরুষোত্তম দেবকে দেখে তাদের মনঃপ্রুত হলো এবং তাদের কন্যার সঙ্গে তার বিয়ের প্রস্তাব দিলেন। রাজা পুরুষোত্তম দেব সেই প্রস্তাবে রাজি হলেন এবং তারপর তিনি উড়িষ্যায় ফিরে এলেন। এর কিছুদিন পর কাঞ্চির রাজা তার মন্ত্রীকে বিবাহ সংক্রান্ত আলোচনার জন্য উড়িষ্যায় পাঠালেন। সেই সময় ছিল জগন্নাথের রথযাত্রা, তাই রাজা পুরুষোত্তম দেব খুবই খুশি ছিলেন এবং মন্ত্রীবরকে সাদরে অভ্যর্থনা জানালেন এবং বললেন যেন তিনি রথযাত্রায় থেকে যান। মন্ত্রী ভাবলেন এই সময়ই আনন্দ করার উপযুক্ত সময়, তাই তিনি থেকে গেলেন। যেদিন রথযাত্রা সেদিন চারিদিকে আনন্দ মুখরিত, সমস্ত রাজ্য, হাজার হাজার লোক সেই জগন্নাথ দেবের রথ দেখতে এসেছেন। এদিকে রাজা যখন মন্দির থেকে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মাতাকে তিনটি রথে চাপানো হলো, তখন রাজা একটি ঝাড়ু হাতে দাঁড়িয়ে রইলেন। তা দেখে কাঞ্চির মন্ত্রী হতচকিত হয়ে গেলেন। ভাবলেন এ কি, রাজা ঝাড়ু দিচ্ছে, রাজা ঝাড়ু দিচ্ছে মানে ইনি তো চণ্ডালের কাজ ঝাড়ু দেয়া। তাই তিনি শীঘ্র মধ্যে পুরী ত্যাগ করে কাঞ্চি রাজ্যে ফিরে গেলেন এবং সেখানে সমস্ত ঘটনা কাঞ্চির রাজাকে বললেন। কাঞ্চির রাজা তখন এক বার্তা পাঠালেন যে আমার মেয়ের সাথে তোমার বিবাহ দিতে পারি না, কারণ তুমি একজন চণ্ডাল। তখন রাজা পুরুষোত্তম দেব মনে খুব কষ্ট পেলেন। তারপর তিনি ঠিক করলেন যে এই অপমানের প্রতিশোধ গ্রহণ করবেন। এজন্য তিনি কাঞ্চি আক্রমণ করার সিদ্ধান্ত নিলেন। কাঞ্চির রাজা বললেন যে যদি তুমি হেরে যাও তাহলে তোমার
বলদেব, সুভদ্রা মাতা ও জগন্নাথ দেবকে আমার হাতে ফিরিয়ে দিতে হবে এবং সেই বলদেব, সুভদ্রা মাতা, জগন্নাথ আমার গণেশের পেছনে থাকবে। রাজা পুরুষোত্তম দেব তা সেই শর্ত মেনে নিলেন। তারপর যুদ্ধ শুরু করলেন। কিন্তু যেহেতু রাজা পুরুষোত্তমের শিবিরে আগুন ধরে যায়, রাজা সেই যুদ্ধক্ষেত্র থেকে চলে এলেন এবং তিনি যুদ্ধে হেরে গেলেন। তারপর তিনি এই মনোদুঃখ পেলেন যে এই ভেবে যে জগন্নাথ, বলদেব, সুভদ্রা মাতাকে কাঞ্চির রাজার হাতে তুলে দিতে হবে এবং সেই জগন্নাথ, বলদেব, সুভদ্রা মাতা ওনারা গণেশের পেছনে থাকবে। তাই তিনি জগন্নাথ দেবকে তার কষ্টের কথা তিনি বললেন, হে প্রভু, আমি তোমার রথের সামনে রাস্তা ঝাড়ু দিয়েছি বলে আমার সাথে তার কন্যার বিবাহ দেবে না, এমনকি তোমাদেরকে তার হাতে তুলে দিতে হবে, তাতে আপনারা গণেশের পেছনে থাকেন। তাই যদি তোমার ইচ্ছে হয় প্রভু তাই হোক। এই বলে তিনি নিদ্রা গেলেন। স্বপ্নে জগন্নাথ বললেন, তুমি আবার কাঞ্চি রায়াকে যুদ্ধে আহ্বান করো, আমি তোমাকে সাহায্য করব। তারপর স্বপ্ন থেকে উঠে রাজা ঘুম থেকে উঠলেন এবং তিনি আবার বার্তা পাঠালেন কাঞ্চি রাজ্যকে তিনি আক্রমণ করবেন। তারপর একদিন দুজন সৈনিক, একজন সাদা ঘোড়ায় করে আর একজন কালো ঘোড়ায় করে চেপে যাচ্ছিলেন কাঞ্চি আক্রমণ করতে। সেদিন ছিল বৈশাখ মাস, প্রচণ্ড রোদ্দুর, সূর্যের তাপ প্রখর, তাই তাদের তেষ্টা পেল। তখন তারা দেখল যে এক বৃদ্ধা গোয়ালিনী আসছে মাথায় করে ঘোল নিয়ে। তখন সেই বৃদ্ধাকে দাঁড়াতে বলল এবং তারা যত ঘোল ছিল সমস্ত ঘোল পান করল। তারপর যখন চলে যাচ্ছে ওই সৈনিক দুটি, তখন সেই বৃদ্ধ গোয়ালিনী বলল, এই ঘোলের মূল্য দিন। তখন তারা বলল, আমরা তো সৈনিক, আমাদের কাছে মূল্য দেওয়ার মতো কিছু নেই। তখন সেই বৃদ্ধা গোয়ালিনী খুব কান্নাকাটি করল, কারণ ওই দিয়েই তার ভরণ পোষণ চলে। তখন কালো ঘোড়ায় চেপে যে যুবক ছিল সে তখন তার হাতের আংটিটি খুলে দিয়ে বলল, পেছনে রাজা আসছে আরও সৈন্য সামন্ত নিয়ে, তুমি এই আংটিটি তাকে দিয়ে বলবে আমরা দুজন সৈনিক তোমার কাছে ঘোল খেয়েছি, তাই তার মূল্য দিতে। তখন সেই বৃদ্ধা গোয়ালিনী অপেক্ষা করতে লাগলো। তারপর কিছুক্ষণ বাদে সেই রাজা এলেন সৈন্য সামন্ত নিয়ে, রাজাকে থামালেন বৃদ্ধা গোয়ালিনী। তারপর তিনি বললেন, আমাকে এই ঘোলের মূল্য দিতে হবে। তখন রাজা পুরুষোত্তম দেব আশ্চর্য হয়ে গেলেন এবং তিনি দেখলেন এই অঙ্গুরীয় সাধারণ অঙ্গুরীয় নয়, এটি স্বয়ং জগন্নাথ দেবের অঙ্গুরী। তাই তিনি সেই বৃদ্ধা গোয়ালিনীকে জিজ্ঞাসা করলেন, তুমি দুজন সৈনিককে ঘোল খাইয়েছ, তার মানে তুমি কত সৌভাগ্যবতী।
কারণ ওই সৈনিকজন দুজন হলো জগন্নাথ ও স্বয়ং বলদেব। তাই তুমি ভাগ্যবতী। তাই তোমাকে আমি এই ঘোলের মূল্যস্বরূপ কয়েকখানা গ্রাম দিলাম, যার সাহায্যে তুমি কর আদায় করে তোমার সংসার পালন করবে। আর তিনি ওইখানেই, যেখানে ঘোল খাইয়েছিল জগন্নাথ বলদেবকে, সেইখানেই একটি গ্রামের পত্তন করলেন এবং সেই গোয়ালিনীর নাম অনুসারে সেই গ্রামের নাম দিলেন মণিকা। সেই গ্রাম এখনো উড়িষ্যায় আছে। আর রাজা পুরুষোত্তম বুঝতে পারলেন যে ভগবান জগন্নাথ যেহেতু আমাকে কথা দিয়েছেন, তাই তারা দু ভাই সৈনিক বেশে যুদ্ধ করতে গেছে। তখন তিনি বুঝতে পারলেন যে আমার জয় নিশ্চিত। তারপর এদিকে কাশীরাজ দেখলেন যে রাজা পুরুষোত্তম দেবের দুজন নতুন সৈন্য এসেছে। তারা এত বীর বিক্রমে যুদ্ধ করছে যে কাশীরাজের সমস্ত সৈন্যই মারা যাচ্ছে। তাই কাঞ্চীর রাজা হেরে গেলেন। আর পুরুষোত্তম দেব জয় করে তিনি রাজা কাঞ্চীকে বন্দি না করে তার কন্যা পদ্মাবতীকে বন্দি করলেন। বন্দি করে নিজের রাজপ্রাসাদে নিয়ে এসে নিজের মন্ত্রীকে বললেন, একে এক চণ্ডালের সঙ্গে বিবাহ দাও। তখন মন্ত্রী বললেন, ধৈর্য ধরুন, আমি ঠিক সময়ে চণ্ডাল যুবক খুঁজে এর সাথে বিয়ে দেব। এরপর বেশ কিছুদিন কেটে গেছে। দেখতে দেখতে আবার রথযাত্রা চলে এসেছে। সেই রথে সামনে রাস্তায় আবার রাজা ঝাড়ু দিতে লাগলেন। আর সেই সময় মন্ত্রী এলেন। এসে রাজাকে বললেন, রাজামশাই, আমি একজন চণ্ডাল যুবকের খোঁজ পেয়েছি, যার সাথে কাঞ্চীর রাজকন্যা পদ্মাবতীর সঙ্গে বিবাহ দেব। তখন রাজা পুরুষোত্তম দেব বললেন, আজকে আমি খুবই ব্যস্ত, আমার সময় নেই, তুমি যা খুশি করো। তখন মন্ত্রী বললেন, সেই চণ্ডাল হচ্ছে কে জানেন? সে হলেন আপনি। কারণ আপনি আজ জগন্নাথের সামনে রাস্তায় ঝাড়ু দিচ্ছেন। সেই চণ্ডালের সঙ্গেই আমি এই রাজকন্যার বিবাহ দেব। তখন রাজা পুরুষোত্তম দেব খুশি হলেন এবং পদ্মাবতীকে বললেন, আপনি মালাটা পরিয়ে দিন। তারপর পদ্মাবতী এবং রাজা পুরুষোত্তম দেব খুবই খুশি হলেন। তারপর গণেশকে কাঞ্চীর রাজা কাছ থেকে নিয়ে এলেন এবং সেই গণেশকে বলদেব, সুভদ্রা মাতা এবং জগন্নাথ দেবের পেছনে মন্দির করে সেখানে রাখলেন। হরে কৃষ্ণ 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 হরে হরে, হরে রাম 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 হরে হরে।